লজ্জায় পড়ে গিয়েছিল তখন। হায়া ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে আশিয়ান তার হিজাব খুলে দিয়ে তার মুখ হাত ভেজা কাপড় দিয়ে মুছে দিয়েছে। আশিয়ান কারবার থেকে হায়ার চেঞ্জ করার জন্য একটা লেডিস ফটো আর ধুতি স্যালোয়ার নেয়। তারপর হায়ার কাছে এসে বলে, একা চেঞ্জ করতে পারবে নাকি আম্মু বা মামামকে রেখে দেবো? হায়ার সংক্ষিপ্ত উত্তর দেয়, একা পারবো। শিওর? আশিয়ান জামা কাপড়গুলো ওয়াশরুমে রেখে আসে। তারপর হায়াকে ওয়াশরুমে নিয়ে গিয়ে রেখে আসে। এদিকে জাহানের গাড়ি এসে থামে মেহরিমার হোস্টেলের সামনে। মেহরিমা আর চোখে একবার জাহানকে দেখে নিয়ে সিট বেল্ট খুলতে থাকে। তারপর আস্তে করে বলে, আসছি। কথাটা বলে তাড়াতাড়ি বের হয়ে আসতে চায় গাড়ি থেকে, কিন্তু বিধিবাম গাড়ির ডোর লক করা। মেহরিমা ডোর না খুলতে পেরে জাহানের দিকে ফিরে ক্ষীণ করে বলে, ডোর আনলক করে দিন, আমি বের হব। জাহান সামনে তাকে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। চোখে মুখে কঠিন এক অভিব্যক্তি খেলা করছে। গলার স্বর গভীর করে বলে, আজ না গেলে হয় না? মেহরিমার হৃদয় যেন এক লোহাময় ছন্দ পতন করলো। বুকের ভেতর দমচাপা শূন্যতা, হাত পা কেঁপে উঠল অজান্তেই। পেটের মধ্যে এক অজানা আশঙ্কায় মোচড় দিল। মনে হলো শরীরের প্রতিটি কোষ থরথর করে কাঁপছে। নিজেকে স্থির রাখা যেন অসম্ভব হয়ে উঠল তার জন্য। জাহান এবার সোজাসুজি মেহরিমার দিকে তাকায়, চোখে চোখ রেখে দৃঢ় অথচ কোমল গলায় বলে, মেহু, তোমাকে দূরে যেতে দেওয়াটা যেন নিচেরই একটা অংশ ছিঁড়ে ফেলার মতো লাগছে। মন কিছুতেই মানতে চাইছে না তুমি দূরে গেলে আমার সমস্ত পৃথিবীটাই ফাঁকা ফাঁকা লাগে। কবে তুমি পার্মানেন্টলি আমার কাছে থাকবে মেহরিমা? লাস্টের কথাটা ভীষণ আবেগীয় গলায় বলে জাহান। মেয়েটাকে সে প্রয়োজনের চেয়ে একটু বেশি ভালোবেসে ফেলেছে। তাই তো আজ তাকে এমন আহত দেখে জাহানের বুকটা বড্ড জ্বলছে। এই জ্বলন কমাতে পারবে এই আদুরে মেয়েটার একটুখানি ভালোবাসাময় স্পর্শ, কিন্তু তা যে এখন সম্ভাব্য না সেটা জাহান ভালো করেই জানে। এদিকে জাহানের এত আবেগপূর্ণ কথায় মেহরিমার চোখে পানি এসে পড়ে। আজ পর্যন্ত কেউ তাকে এত গুরুত্ব দেয়নি। জাহান তাকে সবসময় একটা স্পেশাল ফিল করায়। নিজের চোখের পানি জাহানকে দেখাতে চায় না বলে মেহরিমা সহসা নিজের মাথা নিচু করে নিল। কিছুক্ষণ সময় নিয়ে মেহরিমাকে নিজেকে স্বাভাবিক করে, তারপর ধীর স্থির কণ্ঠে বলে, রাত বাড়ছে, এখন না গেলে পরবর্তীতে আসমা ঘুমিয়ে গেলে হোস্টেলে দরজা খুলে দেওয়ার লোক পাবো না। আর যাই। জাহানের বুক ছিঁড়ে আরও একবার দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সে ঔষধের প্যাকেটটা মেহরিমার দিকে এগিয়ে দিয়ে বলে, ঔষধগুলো ঠিক করে নিবে সবগুলো। রাতে জ্বর আসতে পারে, তাই নর্মাল প্যারাসিটামল নিয়ে দিবে একটা। একটু থেমে তারপর বলে, বেশি খারাপ লাগলে আমায় অবশ্যই কল দিবে। এইটা ভেবে বসে থাকবে না আমি ঘুমিয়ে পড়েছি। আজ সারা রাত ঘুম ধরা দিবে না আমার চোখের পাতায়। যাও এখন। কথাটা বলে জাহান প্যাকেটটা মেহরিমার কোলের উপর রেখে অন্যদিকে ফিরে গাড়ির ডোর আনলক করে দেয়। মেহরিমা তড়িঘড়ি করে বের হতে নেবে, তখনই জাহান পুনরায় তাকে ডেকে ওঠে। মেহরিমা। মেহরিমা তার দিকে ফিরে জবাব দেয়, জি। জাহান তার মাথাটা সিটে এলিয়ে দিয়ে মেহরিমার দিকে তাকিয়ে থাকে। মেহরিমাও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। জাহানের চোখ জোড়া মেহরিমা নিজের জন্য সীমাহীন ভালোবাসা দেখতে পায়। জাহান নিস্তব্ধতা ভেদ করে বলে, তোমার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে মন চাচ্ছে ভীষণ করে, কিন্তু আমি এটা করব না। আমি তোমাকে আমার প্রথম স্পর্শ হালাল করে দিতে চাই। যাও এখন। আমি ডাকলেও আর পেছনে ফিরে তাকাবে না। মেহরিমার চোখে পুনরায় পানি এসে পড়ছে। সে মাথা নিচু করে সম্মতি জানিয়ে ডোর খুলে বের হয়ে আসে। কয়েক কদম হাঁটার পর মেহরিমা শুনতে পায় জাহান বলছে, তোমার অনুপস্থিতি আমার জন্য সবচেয়ে নির্মম শাস্তি, যেখানে প্রতিটি মুহূর্ত তোমাকে ছুঁতে না পারার যন্ত্রণায় কাটছে। তাড়াতাড়ি আমার হয়ে যাও, এই দূরত্বের কারাগার থেকে আমায় মুক্ত করো, কারণ তোমাকে আমি প্রয়োজনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। মেহরিমা আর এক মুহূর্ত দেরি না করে তার হোস্টেলের বিল্ডিংটার দিকে ছুট লাগায়। সে আর শুনতে পারছে না জাহানের এসব কথা। আর কিছুক্ষণ থাকলে হয়তো সে নিজে জাহানের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকবে। জাহান গাড়িতে বসে মেহরিমার যাওয়া দেখতে থাকে। মনটা তার কয়েকদিন ধরে কেমন নেগেটিভ ফিলিংস দিচ্ছে। মনে হচ্ছে হারাতে চলেছে তার প্রিয় কাউকে। ও আমার বাবু আব্বু, আমার ইনা মিনা টিনার বাপ। শুনেন না, কলটা ধরেন না। এই যাইন ভাই, আমি তো আপনাকে হার্ট করার উদ্দেশ্যে বলি নাই। আপনি আমার কথা না বুঝে রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আমার কষ্ট হয় না বুঝি আপনার সাথে কথা বলতে পেরে? এই যাইন ভাইয়ের বাচ্চা, বহু তেল মারছি। তুই যদি এক্ষুনি ফোন না রিসিভ করিস তাহলে কালই আমি আম্মুর ভাইয়ের ছেলের সাথে এনগেজমেন্ট করে ফেলবো। আমি লাস্টবার কল দিচ্ছি। গত এক সপ্তাহ ধরে জাহিন আদিবাকে ইগনোর করে আসছে, কথা বলছে না ঠিক করে।
এর মধ্যে আজ 3 দিন হলো ফোনটাও রিসিভ করছে না। আদিবা এতক্ষণ জাইনকে মিষ্টি মিষ্টি করে টেক্সট করলেও শেষে আর মেজাজ ধরে রাখতে না পেরে লাস্টের টেক্সটটা করে। জাইন এতক্ষণ আদিবার মেসেজগুলো দেখে মিটমিটিয়ে হাসলেও এখন আর চুপ করে থাকতে পারে না। চুপ করে থাকা মানে তার ভবিষ্যৎ বাচ্চা মাকে অন্যের বাচ্চার মা বানিয়ে দেয়া। আদিবা নিজে ফোন করবে কি? জাইন তার লাস্ট মেসেজটা দেখে নিজেই তৈরি করে কল করে। আদিবা কলটা রিসিভ করতে জাইন 10 কেজি ওজনের একটা ধমক দিয়ে বলে, এই আদিবাসী, তোর সাহস কত বড়! তুই আমার বাচ্চার মা হিসেবে কমিটেড হয়েও আর এক বেটার বাচ্চার মা হওয়া হুমকি দিস? অসভ্য ফাজিল মেয়ে! আমি কালই কাজে নিয়ে আসছি তোরে তুলে আনতে। হ্যাঁ, জাইন। আদিবার মিষ্টি কণ্ঠে নিজের নাম শুনে জাইন কিছুক্ষণের জন্য থমকে যায়। জাইন অনুভব করে তার হার্টবিট অনেক বেশি ফাস্ট দৌড়াচ্ছে। কপালের পাশ দিয়ে সরু ঘাম বেয়ে পড়ছে। এমনটা হচ্ছে কেন? কেমন অস্থির অস্থির লাগছে তার। নিজের অস্থিরতা কমাতে জাইন দ্রুত পায়ে হেঁটে ব্যালকনিতে চলে আসে। শীতল বাতাসে নিজের উত্তপ্ত দেহ মন শান্ত করার ব্যর্থ চেষ্টা। আদিবা মৃদু গলায় আবার বলে, জাইন শুনছেন? হুম, এমন করছেন কেন আপনি আমার সাথে? হ্যাঁ, আমি কি সেদিন আপনাকে হার্ট করতে ওই প্রশ্নটা করেছিলাম নাকি? আপনি আমায় বুঝেন না কেন? আমি জাস্ট এমনি প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, আর আপনি বরাবরের মতো উল্টাপাল্টা একটা বুঝে আমায় কষ্ট দিচ্ছেন। আমার এখন লাগছে আপনি আমায় ভালোই বাসেন না। আপনার এককালের আবেগ আমি আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা চিনতে শিখেছেন বলে আমায় এখন আর আপনার ভালোই লাগছে না। আপনি যদি আমায় ভালোই বাসতেন তাহলে এতদিন আমার সাথে কথা না বলে আমার কষ্ট দিতে পারতেন না। কথাগুলো বলতে বলতে আদিবা কেঁদে দেয়। তার কান্নার শব্দ না হলেও তার নাক টানার আওয়াজে জাহিন বুঝতে পারে আদিবা কাঁদছে। আদিবা তার ভালোবাসাকে আবেগ বলায় জাহিন রাগ করলেও আদিবার কান্নায় রাগটা গিলে নেয়। পরে এর শোধ তুলবে। এখন যদি রাগ দেখায় তাহলে সবকিছু আরও ঘেটে যাবে। এমনিতে সে একটু বেশি রিয়াক্ট দেখে ফেলেছে সেদিনের ঘটনা নিয়ে। জাহিন ব্যালকনিতে রাখা কাউচে বসে গালিয়ে দেয়। সেখানে রাখা টি টেবিলের ওপর আদিবার বাচ্চাকালের একটা ছবির ফ্রেম তুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে বলে, আমি কি করলে তুই বুঝবি তুই আমার আবেগ না বরং আমার শখের নারী? আদিবা টিস্যু বক্স থেকে একটা টিস্যু উঠিয়ে নিয়ে সেটা নিয়ে নাক মুছে বলে, আমায় এতদিন কষ্ট দেওয়ার জন্য সরি বলেন। সরি। এখন সারা রাত ধরে কথা বলবেন। আমি যদি কথা বলতে বলতে ঘুমিয়েও পড়ি তাও আপনি কথা বলে যাবেন। আদিবার এই কথাটা শুনে জাহিনের কপালে ভাঁজ পড়ে। আদিবা ঘুমিয়ে গেলে সে কথা বলবে কার সাথে? প্রশ্নটা সে আদিবাকে করে ফেলে। তুই ঘুমিয়ে গেলে আমি কার সাথে কথা বলবো? তোর ভূতের সাথে? দরকার পড়লে তাই করবেন। এতদিন আপনার জন্য যে আমি রাত জেগে আমার অস্ত্র ঝরিয়েছি, আর আপনি একদিন না ঘুমিয়ে থাকতে পারবেন না? ঘুমাসনি কেন? আমি কি ধরে রেখেছিলাম নাকি নিষেধ করেছিলাম ঘুমাতে? হ্যাঁ, যদি তুই আমার সাথে থাকতি তাহলে একটা কথা ছিল, তখন না আমি ঘুমাতাম আর না তোকে ঘুমাতে দিতাম। কিন্তু আমার কাছে না থেকেও তোর ঘুম হয়নি বলে তুই আমাকে দোষারোপ করতে পারিস না। জাহিনের এবং লজিকবিহীন কথাগুলো আদিবার এবারও মাথা ঘুরে যায়। আদিবাকে চুপ থাকতে দেখে জাহিনের ঠোঁটের কোণে হাসি ফোটে। বরাবরের মতো এবারও সে আদিবাকে ঘোল খাওয়াতে পেরে নিজের প্রতি নিজেই খুশি হয়। জাহিন গলা খাকারি দিয়ে বলে, শোন, তুই বললে তোর প্রতি আমার ভালোবাসার আবেগ মানে কনভার্ট হয়ে যাবে না। আল্লাহ চাইলে এই দুনিয়ারও পরপালে তোকে জাইয়ান তালুকদার হায়াতের হয়েই হবে। ভাইয়ের বিয়েটা হলে আমি 1 মাস অপেক্ষা করব না, তোকে আমি রানীর করে নিয়ে আসব। তারপর আমি প্রমাণ করব আমার অনুভূতিগুলোর নাম আবেগ নাকি ভালোবাসা। ট্রাস্ট মি জান, বিয়ের 10 মাসের মাথায় তোর কোলে আমার বাচ্চা না রাখতে পারলে আমি নিজের নাম পাল্টে ফেলবো। এই ফোন রাখ বেয়াদব মহিলা, ঘুম পাচ্ছে আমার। আর তুই ঘুমা, কাল আসিস দেখা করতে ভার্সিটিতে আর তোকে চটকান মারতে। কথাটা বলে জাহিন খট করে ফোনটা কেটে দেয়। আদিবা উল্লুকের মতো হা করে ফোনটা কানে ধরে বসে আছে তখনও। নিস্তব্ধ রাতে নিস্তেজ আলিঙ্গনে ঢাকা পড়ে গেছে গোটা শহর। নিদ্রার মায়াজালে জড়িয়ে আছে ধূলিমলিন পথঘাট, অলস বাতাস আর ক্লান্ত আলোক বিন্দুগুলো যা এখন নিভে আসতে চায়। মানুষের কোলাহল থেমেছে বহু আগে। শহরের বুক জুড়ে কেবল নিস্তব্ধতার গভীর সুর বাজছে। রাত এখন তার শেষ প্রহরে। দূর আকাশের গহীনে মিলিয়ে গেছে চাঁদের আবেশ। তারাগুলো যেন একে একে চোখের পাতা ভারী করে ফেলেছে। সময়ের পাখা কাঁপিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে নতুন দিনের আভাস। আর মাত্র 3 প্রহরের অপেক্ষা। তারপর পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়বে সূর্যের
সোনালি পরশ আর ঘুমভাঙা পৃথিবী আবারও নেমে পড়বে তার চিরচেনা ছন্দে। নিদ্রার স্নিগ্ধ শাসনে সবকিছু স্তব্ধ, শুধু ব্যতিক্রম কয়েকটি আত্মা যারা সময় নিয়ম উপেক্ষা করে অন্য এক যাত্রায় নিমগ্ন। তাদেরই একজন আসিয়ান। রাতের গাঢ় অন্ধকার যখন স্বপ্নের দেশে সবাইকে নিয়ে গেছে, তখন সে জেগে আছে নিদ্রাহীন এক প্রহরীর মতো, পাহারা দিচ্ছে তার হৃদয়ের রাজপ্রাসাদে সাইজ এক রানীকে, হায়াকে। হায়া বিছানায় শুয়ে আছে জ্বরে নিস্তেজ হয়ে, মুখটা ফ্যাকাশে, ঠোঁটের রং ম্লান, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আসিয়ান হাত বাড়িয়ে হায়া ললাতে রাখে। হায়ার শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখে তার এতক্ষণ ধরে আটকে রাখা শ্বাসটা ছেড়ে দেয়। আসিয়ান হায়াকে খাবার খাইয়ে দিয়ে তার মেডিসিনগুলো দিয়ে ঘুমাতে বলে নিজে ফ্রেশ হয়ে চলে যায়। আসিয়ান ফ্রেশ হয়ে এসে দেখে হায়া ঘুমিয়ে পড়েছে। সে নিজেও কিছু খেয়ে নিয়ে সোফায় বসে স্টুডেন্টের ক্লাস টেস্টের খাতা কাটতে থাকে। 2 ঘন্টা কাজ করার পর আসিয়ান অনুভব করে তার শরীর আর চলতে চাইছে না, একটু রেস্ট চাচ্ছে। তখন সে খাতাগুলো গুছিয়ে রেখে বিছানায় এসে শুয়ে পড়ে। অভ্যাস অনুযায়ী সে শুয়ে পড়ে হায়ার উপর। এক হাত রেখে তাকে জড়িয়ে ধরলে হায়ার গায়ের অস্বাভাবিক তাপমাত্রা টের পায়। জ্বরের ওষুধ খাওয়ানোর পরও জ্বর এসে পড়েছে। আসিয়ান কি তার অসুস্থ বউকে বিনা সেবায় ফেলে রেখে ঘুমাতে পারে? একদমই না। পুনরায় শোয়া থেকে উঠে মগে পানি নিয়ে এসে হায়ার মাথায় জলপট্টি দিতে থাকে। 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পর হায়ার জ্বর ছেড়ে দেয় শরীর ঘাম দিয়ে। আসিয়ান ভেজা তোয়ালে দিয়ে হায়ার হাত পা মুছিয়ে দিয়ে তার পাশে এসে শুয়ে পড়ে। কপালে হাত রেখে ঘুমানোর চেষ্টারত আসিয়ানের পিলে তখন চমকে যায় যখন একটা নরম তুলতেলে উষ্ণ হাত তার বুক স্পর্শ করে। আসিয়ান ঠাস করে চোখ খুলে দেখে হায়া ঘুমের ঘরে তার বুক হাতাচ্ছে। একটু পর হায়া নিজেই আস্তে ধীরে আসিয়ানের বুকে এসে নিজের মাথা রেখে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে। নিমিষে আসিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। আসিয়ানও 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে প্রাণপ্রিয় স্ত্রীকে। তারপর হায়া চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দেয়। আসিয়ান হায়ার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, আমার অবাধ্য পুতুল বউ, তোমার অসভ্য পর তোমায় ভীষণ ভালোবাসে। সে তার অতীতের কৃতকর্মের জন্য মন থেকে অনুতপ্ত। সে তোমায় এত তাড়াতাড়ি ক্ষমা করে দিতে বলছে না, কিন্তু তোমাকে ভালোবাসার অধিকার চাইছে। আমি জানি আমার ভুলগুলো তোমার মনে অভিমানের কালো মেঘ তৈরি করেছে, কিন্তু আমি সে মেঘ সরিয়ে সেখানে ভালোবাসার উজ্জ্বল আলো ছড়িয়ে দেব, এবং এটা খুব শীঘ্রই হতে চলেছে। জান, ভার্সিটি যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, তাও মেয়ের রুম থেকে বের হচ্ছে না দেখে মুনতাহা বেগম মেয়ের রুমের সামনে এসে উপস্থিত হলেন। উদ্দেশ্য মেয়েকে ডেকে তুলে ভার্সিটি পাঠানো। মুনতাহা পরপর কয়েকবার মেয়ের দরজা করাঘাত করলেও তার মেয়ে দরজা খুলেন না। এক পর্যায়ে জোরে জোরে দরজায় হাত দিয়ে বাড়ি দিতে থাকেন আর মেয়ের নাম ধরে ডাকতে থাকেন। রাহা, রাহা, দরজা খুলছিস না কেন মা? ভার্সিটিতে যাবি না আজ? দরজা খুল। এমন আরও বহু কথা বলে মেয়েকে ডাকতে থাকেন, কিন্তু রাহা ডাকে কোনো সাড়া দেয় না। মুনতাহা বেগমের গলার আওয়াজে তার স্বামী রাহাত ও কলেজ পড়ুয়া ছেলে রায়হান নিজেদের রুম থেকে বের হয়ে আসে। যদিও তারা দুজন নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য ঘরে থেকে বের হচ্ছিল, কিন্তু মিসেস চৌধুরীর এমন চিৎকার করা শুনে তারা রাহার রুমের সামনে আসেন। রায়হান তার মাকে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে? তুমি আপুর ঘরে দরজায় এত জোরে জোরে আওয়াজ করছো কেন? রাহাত ও স্ত্রীকে একই প্রশ্ন করে। মুনতাহা তাদের আদ্র গলায় জবাব দেয়, কাল ভার্সিটি থেকে বাসায় ফিরে সেই যে ঘরে দৌড় দিয়েছে, রাতের খাবারটাও খায়নি। সকালেও ভার্সিটির সময় হয়ে যাচ্ছিল দেখে এসে ডাকা শুরু করি, কিন্তু এত ডাকার পরও রাহা দরজা খুলছে না। কথাটা বলতে বলতে ভদ্রমহিলা ঝরঝরিয়ে কেঁদে দেন। রাহাত প্রাণপ্রিয় সন্তানের এমন কথা শুনে অস্থির হয়ে যায়। মুনতাহাকে ধমক দিয়ে বলে, রাহা যে কাল থেকে এমন অদ্ভুত আচরণ করছে সেই কথা আমায় কাল রাতে জানাতে পারলে না? মেয়েটা কাল রাতে খায়ওনি। এত কাণ্ডজ্ঞানহীন কি করে হতে পারে একজন মা? আমি বুঝে পারি না। সরো দরজার সামনে থেকে। রাহাত ভীষণ রূঢ়ভাবে কথাগুলো বলে মুনতাহাকে। মুনতাহা বেগম শাড়ির আঁচলে মুখ গুজে পেছনে সরে যায়। রাহাত দরজার সামনে এসে বেশ কয়েকবার করাঘাত করে, কিন্তু রাহা এবারও কোনো জবাব দেয় না। সে এবার রায়হানকে উদ্দেশ্য করে বলে, দরজা ভাঙতে হবে মনে হচ্ছে। রায়হান, তুমি আমার সাথে কাঁধ মেলাও। রায়হান মাকে আরেকটু দূরে দাঁড় করিয়ে দিয়ে বাবার সাথে কাঁধ মিলিয়ে রাহার রুমের দরজা ভাঙতে শুরু করে। অল্প সময়ের মধ্যে দরজা ভেঙে তার রুমে প্রবেশ করে। তারা রুমে প্রবেশ করে দেখতে পায় রুমের অবস্থা ভীষণ করুণ। একটা জিনিসও আস্ত নেই রুমের। সাথেও দেখতে পান তাদের মেয়ে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। মুনতাহা দৌড়ে মেয়ের কাছে গিয়ে মাথার সমীপে বসে পড়ে। মেয়ের মাথা নিজের কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে থাকে, রাহা, ও রাহা, মা আমার, চোখ খোল মা, কি হয়েছে তোর?
রাহাত ও রায়হানও কয়েকবার রাহাকে ডাকে, কিন্তু রাহা যে অজ্ঞান। রাহাত মুনতাহাকে বলে, ওকে আমার কাছে দাও, আমি বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিচ্ছি। মুনতাহার স্বামীর কথা মতো মেয়েকে তার দিকে বাড়িয়ে দিলে রাহাত তাকে কোলে তুলে বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয়। তারপর রাহার হাত পা চেক করে দেখে ঠান্ডা হয়ে বরফ হয়ে গিয়েছে। সে রায়হানকে বলে, তোমার ডাক্তার আঙ্কেলকে ফোন করে তাড়াতাড়ি আমাদের বাসায় আসতে বলো, যত তাড়াতাড়ি সম্ভব। আর তুমি তেল গরম করে নিয়ে আসো, হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে পড়েছে রাহার। মুনতাহাকে উদ্দেশ্য করে রায়হান আর মুনতাহা নিজেদের কাজে লেগে পড়ে। মুনতাহার শরীরে তেল গরম করে নিয়ে এসে মেয়ের হাত পায়ের তালুতে মালিশ করে দিতে থাকে। আর রায়হান তাদের ফ্যামিলি ডাক্তারকে ফোন করে তাদের বাসায় আসতে বলে দেয়। ডাক্তার আসার পূর্বে রাহার জ্ঞান ফিরে আসে, কিন্তু দুর্বলতার কারণে কিছু বলতে পারছে না। ডাক্তার তার চেক আপ করে জানান, ডোয়া বিপি প্রচণ্ড লো, খাওয়া দাওয়া ঠিক মনে করে না দেখা যাচ্ছে। আর যা বুঝতে পারছি, শারীরিক অসুস্থতা থেকে ও মানসিকভাবে কোনো কাজে ভীষণ ডিস্টার্ব। প্রপার কেয়ার না করলে যে কোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে। আমি ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো রেগুলার খাওয়ান আর ওর মানসিক অবসাদ দূর করার চেষ্টা করুন। কথাগুলো মুনতাহা ও রাহাতের উদ্দেশ্য বলে ডাক্তার। তারপর কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিয়ে চলে যান। রাহাত রায়হানকে ওষুধগুলো পাঠিয়ে দিয়ে মুনতাহাকে রাহার জন্য খাবার আনতে পাঠিয়ে দেন। মুনতাহা বেগম রাহার জন্য খাবার নিয়ে এসে রুমে ঢুকতে ঢুকতে শুনেন রাহাত বলছে, তুমি আজ পর্যন্ত যা চেয়েছো পাপা তাই তোমাকে এনে দিয়েছে, এবারও তাই হবে। তুমি খাওয়া দাওয়া করে নিজেকে ফিট করে তুলো, সামনে যে গ্র্যান্ড অনুষ্ঠান আছে। রাহা আর একটা হাত দিয়ে বাবার ডান হাত দিয়ে উঁচু করে সেটা চুম্বন করে অসুস্থ গলায় বলে, I love you, Papa. You are the best papa in the world. রাহাত মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে বলে, পাপা অলসো লাভ ইউ মাই প্রিন্সেস। মুনতাহা তাদের কথার কিছুই বোঝে না, আর না সেই বিষয়ে তেমন একটা মাথা ঘামায়। সে ঘরে ঢুকতে ঢুকতে বলে, হ্যাঁ, সব ভালোবাসা তো পাপ্পার জন্যই। মাম্মা তো বানের জলে ভেসে এসেছে না। থাক, আমার কাউকে ভালোবাসা লাগবে না। যখন মাম্মা আকাশের স্টার হয়ে যাব, তখন ভালোবাসার জন্য আমায় খুঁজো। রাহাত হাসি মুখে মুনতাহার সবটা কথা শুনলেও শেষের কথাটা তার কেন জানি ভালো লাগে না। নিমিষেই তার হাসি মুখটা গম্ভীর্যতার আড়ালে ঢেকে পড়ে। মুনতাহা খাবারের প্লেট নিয়ে এসে তাদের সম্মুখে দাঁড়ালে রাহাত তার জায়গা ছেড়ে উঠে গিয়ে সেখানে মুনতাহাকে বসার জন্য জায়গা করে দেয়। মুনতাহা মেয়ের আস্তে করে বসিয়ে দিয়ে তাকে খাইয়ে দিতে থাকে। রাহাত তাদের থেকে বিদায় নিয়ে নিজের অফিসে চলে আসে। আশিয়ান ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধতে আয়নার মাধ্যমে হায়াকে দেখছে, যাকে কিনা তারই ফুপি রূপী শাশুড়ি খাইয়ে দিচ্ছে। টাই বাঁধা শেষ করে চুলে চিরুনি ব্রাশ করতে করতে হায়ার খাওয়া হয়ে যায়। হানিয়া তাড়াতাড়ি করে হায়াকে ওষুধগুলো খাইয়ে দিয়ে হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়ে যায়। বাইরে যাওয়ার আগে মেয়ে আর তার জামাইকে পার্সোনাল স্পেস দিয়ে যায়। সে আর চোখে খেয়াল করছিল আশিয়ান তার কাজগুলো আস্তে ধীরে করছিল। শাশুড়ি চলে যাওয়ায় আশিয়ান কিছুটা খুশি হয় বটে। সে সম্পূর্ণ রেডি হয়ে হায়ার সামনে এসে দাঁড়ায়। বেডসাইড টেবিল থেকে ফোনটা তুলে পকেট ভরে হায়ার দুই গাল চেপে ধরে টুক করে তার ললাটে চুম্বন করে। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো মেয়ে থাকবে, সময় করে খাওয়া দাওয়া করবে আর ওষুধ খাবে। আর কতগুলো পড়া দিয়ে যাচ্ছি, অবসর সময়ে সেগুলো শেষ করে রাখবে। আমি এসে ধরবো, মনে থাকবে। হায়া বুঝি এত বাধ্য, সে চটপট করে বলে, না, আমি না অসুস্থ, তাহলে পড়বো কেন? নো পড়াশোনা, অনলি রেস্ট। আশিয়ান চোখ গরম করে বলে, টেনে দেব এক থাপ্পড় যদি কথা না শোনো। যা বলেছি তাই করবে। হায়া ভেঙচি কেটে বলে, আমার বাবা এখন আমার কাছে আছে। আপনি আমায় থাপ্পড় মারলে আমিও বাবার সাথে চলে যাব। তখন আপনি হাত পা ছড়িয়ে কান্না করবেন। হ্যাঁ, কথাটা ফানি ছিল, কিন্তু আমার হাসি পেল না। দাঁড়াও, আমি বাবাইকে বলে যাব, তারপর সেই তোমাকে ঘাড় ধরে পড়াবে। কাল ছাড়ি খেয়েও লজ্জা হয়নি না? আশিয়ান হায়ার মুখের উপর কিছুটা ঝুঁকেছিল। হায়া তার কথা শুনে তাকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বলে, জানতো অসভ্য লোক, শুধু ঝগড়া করে পায় তারা। আশিয়ান হাত গড়িয়ে তাকালে দেখে তার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আশিয়ান হায়াকে জ্বালানোর জন্য একটা শক্তপোক্ত চিমটি কেটে তার ল্যাপটপ ব্যাগ নিয়ে পগার পার। হায়ার পায়ে ব্যথা থাকায় সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে আশিয়ানের পিছু নিতে পারে না, তাই সেখানে বসে চেঁচিয়ে বলে, সামনে পাই একবার খামচে যদি আপনার চেহারা আফগানিস্তানের রিলিফ ম্যাপ না বানিয়ে দিয়েছি, তাহলে আমার নামও জেসমিন তালুকদার, হায়ানা। এদিকে লাঞ্চ ব্রেকের আগে লাস্ট পেশেন্টটা দেখা শেষ করে জাহান। পেশেন্টটাকে বিদায় দিয়ে জাহান চোখে চশমাটা খুলে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বসে। চোখ বন্ধ করে কিছুক্ষণ সেভাবে বসে থাকে।
হঠাৎই মস্তিষ্কের নিউরনগুলো বিদ্রোহ করে বলে ওঠে, তোর মায়াবতীর কথা ভুলে গেলি জাহান? অসুস্থ মেয়েটার খোঁজ খবর নেওয়ার জন্য তুই ছাড়া আর কেউ নেই যে। জাহান তড়াক করে চোখ খুলে টেবিলের এক কোণে পড়ে থাকা ফোনটা তুলে মেহেরিমাকে কল দেয়। একটা রিং হওয়ার সাথে সাথেই কলটা রিসিভ করে। অপর পাশ থেকে কোকিল কণ্ঠে সুরে শোনা যায়, আসসালামু আলাইকুম। সালাম, অর্থ শান্তি। সেটার আজ প্রমাণ পেয়ে গেল জাহান হাতে নাতে। সকাল 10টা থেকে পেশেন্ট দেখতে দেখতে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। সেই সাথে একটা চাপা অস্থিরতা কেমন জাপটে ধরেছিল তাকে। মেহেরিমাকে নিয়ে চিন্তাও এক অজানা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।